যখন আমি শহরে আসলাম তখন আমার খালার বাড়িতে থাকতে হয়েছিল। আমার খালাতো বোন যে আমার থেকে বয়সে ছোট তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজ থেকে ক্লান্ত হয়ে এসে আমি বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমাতো। সেই রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে নিঃশব্দে বসল। মাথায় হাত বুলিয়ে দিল, তারপর ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে পা ম্যাসাজ করতে লাগল। সে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি। এই বলে সে পা ম্যাসাজ করতে থাকল। পরদিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। পূজা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জানাতে পারো। সে আমার সামনে এসে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, যা ইচ্ছে করতে পারো। তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। এই কথা বলে সে মুচকি হাসল। আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা ও আচার-আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরত যা তাকে অসাধারণ দেখাত। তবে সে আমার সঙ্গে এমন কিছু করবে সেটা আমি ভাবতেও পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শহরে এসে আমি খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ মা চাইছিলেন না আমি অন্য কোথাও থাকি। মা বলেছিলেন, শহরে তো তোমার খালুর বাড়ি আছে, সেখানে থাকাই ভালো। শহরে এসে আমি একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। যখন খালুর বাড়িতে পৌঁছালাম দেখি বাড়িটি বেশ ছোট। আমাদের গ্রামে বড় বাড়িতে থাকতাম আর এখন শহরে এই ছোট্ট বাড়িতেই থাকতে হবে। বাড়িতে একটি ছোট রান্নাঘর, একটি বেডরুম এবং একটি ছোট হলরুম ছিল। খালু, খালা আর তাদের মেয়ে পূজা এই বাড়িতে থাকতেন। খালু গ্রামের সবার কাছে বলতেন যে শহরে তার বড় বাড়ি আছে, কিন্তু বাস্তবে বাড়িটি বেশ ছোট ছিল। তাদের মেয়ে পূজা তখন 18 বছর বয়সে পা দিয়েছে। পূজাকে নিয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না। যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো আমি অবাক হয়ে দেখলাম। শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এখন সে অনেক বড় হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে। আমি পানি খেলাম। এরপর খালা আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন। খালু আর খালা আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন। কারণ মা আগেই তাদের বলে রেখেছিলেন যে আমি কিছুদিন তাদের বাড়িতে থাকব। যদিও আমার একটি ভালো বেতনের চাকরি ছিল, মা সবসময় চাইতেন যে আমি পরিবারের সান্নিধ্যে থাকি। তিনি বলতেন, অন্য ছেলেদের সাথে থাকলে হয়তো খারাপ হয়ে যাবে। মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার খালাতো বোন পূজা তখনও আমাকে ভালোভাবে চিনতে পারছিল না। যখন প্রথমবার দেখা হলো সে কিছুটা চুপচাপ ছিল। খালু খালার বাড়িতে একটি ছোট ঘর ছিল পূজার জন্য, আর খালু ও খালা থাকতেন হলরুমে। কয়েকদিন পরে আমি বুঝতে পারলাম পূজার মধ্যে এক ধরনের অনাবিল সরলতা আর আন্তরিকতা আছে। তার সঙ্গে আমার আলাপচারিতা বাড়তে লাগল। সে আমার প্রয়োজনের দিকে খেয়াল রাখত। আমি খালুকে বলেছিলাম মাঝে মাঝে কাজ করতে করতে দেরি হয়ে যায়, তাই একটু আলাদা ঘরের দরকার। খালু বললেন আমি যেন পূজার ঘরেই থাকি। তখন পূজা কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল। আমি তার ঘরে থাকছিলাম। কয়েকদিন পর পূজা বলল যে হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না। তাই সে আবার ঘরে ফিরে এলো।
এরপর থেকে পূজা আমার পাশে ঘুমাতে লাগল। পূজা দেখতে সুন্দর আর তার বয়সও বাড়ছে। সেই রাতগুলোতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত হাত সরিয়ে নিতাম। এরপর এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে শুয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কাকতালীয়, তবে এরপরের রাতগুলোতেও একই রকম অনুভূতি হচ্ছিল। খালুর বাড়িতে থাকতে থাকতে প্রায় 20 দিন পার হয়ে গেল। এই সময়ের মধ্যে পূজা আমার খুব কাছের একজন মানুষ হয়ে উঠেছে। আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম। বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। আমার বিষয়ে জানার পূজার ভীষণ আগ্রহ ছিল, যা আমাকে বারবার ভাবিয়ে তুলত। সে সব সময় আমার কাছাকাছি থাকতে চাইত। মাঝে মাঝে খালা আমাদের গল্প করতে দেখতেন, কিন্তু তেমন কিছু বলতেন না, কারণ খালা আমাকে খুব বিশ্বাস করতেন। এক রাতে দেখি পূজা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত তার ফোনে উকি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। মজা করে আমি বললাম, ফোনটা দাও তো দেখি, কিন্তু সে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করল। আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি পূজা ঘুমিয়ে আছে। তার ফোনটি মাথার পাশে রাখা ছিল। আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম। তখন পূজা পাশ ফিরল আর আমার হাত তার উপর হালকা করে পড়ে গেল। আমি দেখলাম তার মুখে একটা মৃদু হাসি। বুঝতে পারলাম সে আসলে ঘুমাচ্ছিল না। তাড়াতাড়ি ফোনটি হাতে নিয়ে খুলতে গিয়েছিলাম, কিন্তু ফোনটি লক ছিল। পূজা তখন হাসছিল। বুঝলাম হয়তো সে আগেই সব জানত। কিছুক্ষণ পরে আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর কয়েকদিন কেটে গেল। মাস শেষে আমার বেতনও এসে গেল। খালুর বাড়িকে আমি নিজের বাড়ির মতোই মনে করতাম। তাই পূজার জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফরমাল পোশাক আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। পূজার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, যা দেখে খালা খুব খুশি হলেন। পূজা এখন আগের চেয়ে অনেক বেশি খোলামেলা কথা বলতে শুরু করেছিল। এমনি এক রাতে পানি খেতে উঠে দেখি পূজা আমার পাশে নেই। ঘরের দরজাও খোলা ছিল। বাইরে গিয়ে দেখলাম রাত তখন 2টা বাজে। পূজা হলে পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহলবশত আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম এবং দেখার চেষ্টা করলাম সে এত রাতে কি দেখছে। পূজার পাশেই দাঁড়ালাম। সামনের দৃশ্য দেখে একটু হতবাক হয়ে গেলাম। তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে এলাম এবং হাত ধরে ঘরে নিয়ে আসলাম। আমি বললাম, পূজা, এটা ঠিক নয়। রাতে মা-বাবার ব্যক্তিগত সময়ে উকি মারা মোটেই সঠিক কাজ নয়। আমার কথা শুনে পূজা কিছুটা ভীত হয়ে ক্ষমা চাইল। সে বলল, ভাইয়া, দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলো না। আমি আর কখনো এমন কিছু করব না। পূজার এমন আচরণে আমার বিরক্ত লাগলেও বুঝতে পারলাম হয়তো তার ভুলটা বড় কিছু ছিল না। সে বড় হয়ে উঠছে আর তার মনের মধ্যে নতুন নতুন কৌতূহল তৈরি হচ্ছে। এটাই স্বাভাবিক। পরের দিন আমি খালুকে বললাম, খালু, এখন সময় এসেছে বড় বাড়ি কেনার কথা ভাবার। পূজা এখন বড় হচ্ছে। ওর নিজের একটা আলাদা ঘর দরকার। আপনারা নিজেদের জন্যও কিছুটা ব্যক্তিগত পরিসর পাবেন। খালু মৃদু হেসে বললেন, 3 জন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই। তুমি এসে এখন চতুর্থ হয়েছ। তবুও আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজল। ফোনে মা ছিলেন। মা বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো তো কেমন লাগে। আমি মাকে জানালাম, মেয়েটি দেখতে বেশ ভালো লেগেছে। মা এতে খুশি হয়ে জানালেন, 20 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করব। 20 দিন পর আমার বিয়ে হয়ে গেল।
কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। এরপর আমি আমার বুয়াকে নিয়ে শহরে চলে এলাম। প্রথমে আমরা খালুর বাড়িতেই উঠলাম। পূজা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হলঘরে ঘুমাতো আর আমাদের ঘরটি আমার আর তানিয়ার জন্য ছেড়ে দিল। তানিয়াকে নিয়ে শহরে আসার তৃতীয় দিন পার হচ্ছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি যখন তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি হলো থেকে কেউ উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত তানিয়াকে পাশ থেকে উঠে বসালাম। আমাকে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব। কারণ আমি শহরে আসার পর থেকেই খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল, কিন্তু জানি না কেন। তবে 5 দিনের মধ্যে তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, গ্রামে থাকার অভ্যাস আছে। এখানের পানি আর বাতাস কিছুই আমার ভালো লাগছে না। হঠাৎ করেই তানিয়ার শরীর খারাপ হতে লাগল। অনেকদিন ধরে শহরের পানিতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তানিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। তাই সে গ্রামে ফিরতে চাইল আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়ার প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল ঠিক ততটা অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেভাবে অনুভব করেছিলাম বাস্তবে সেভাবে কিছুটা শূন্যতা বোধ করছিলাম। এছাড়া খালুর বাড়িতে একাই থাকতে শুরু করার পর আমি অনেকটা সময় একা একা কাটাচ্ছিলাম। তানিয়ার প্রতি যে ভালোবাসা থাকার কথা ছিল তা ঠিক ততটা অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেমন অনুভব করেছিলাম বাস্তবে সেভাবে কিছুটা শূন্যতা বোধ করছিলাম। পূজা, যাকে আমি খালুর বাড়িতে থাকতে থাকতে খুব কাছের মানুষ হিসেবে অনুভব করেছিলাম, সে আবারও আমার মনোযোগ আকর্ষণ করতে শুরু করল। আমরা যখনই একে অপরের কাছে থাকতাম একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হতো, যা আমি আগে কখনো অনুভব করিনি। যদিও আমি জানতাম এটা ঠিক হবে না, কিন্তু এক অদ্ভুতভাবে পূজা এবং আমি আরও কাছাকাছি হয়ে যাচ্ছিলাম। তানিয়া গ্রামে ফিরে যাওয়ার পর আমি একদম আলাদা একটা দুনিয়ায় চলে গিয়েছিলাম। খালুর বাড়ির পরিবেশ আমার কাছে আগের মতো মনে হতো না। আর পূজার দিকে মনোযোগ দেয়া আমার কাছে এক ধরনের অস্বস্তি হয়ে উঠেছিল। তানিয়ার ছবি দেখে যেমন অনুভব করেছিলাম বাস্তব জীবনে তেমন কিছুই আর অনুভব করছিলাম না। এক রাতে পূজা আমার কাছে এসে বলল, ভাইয়া, তুমি কি কিছু মনে করো? তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। সেও যে কি বুঝতে পারছে তার অনুভূতির কথা কি খোলামেলা বলবে, এমন চিন্তা আমার মাথায় চলছিল। কিন্তু কোন কিছু না বলেই আমি চুপ রইলাম। এরপরের দিনগুলোতে আমি নিজেকে আরও বেশি বিভ্রান্ত মনে করতে শুরু করলাম। খালুর বাড়িতে থাকা, পূজার কাছাকাছি থাকা এবং নিজের অবস্থা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমি এক টানাপোড়েনে আটকে পড়েছি। সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম আমি যে পথে চলেছি তা আমার এবং পূজার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। এই ভাবনা আমার মাথায় এসে আমি সিদ্ধান্ত নিলাম, নিজেকে একটু সময় দিতে হবে এবং সবকিছু নতুন করে ভাবতে হবে। তবে আমি এখনও অনেকটা দ্বিধায় ছিলাম। পূজা যখন আমাকে বলল, কুনাল, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব, তখন আমি বুঝলাম যে আমার আরও সাবধান থাকা উচিত। সেদিন রাতের ঘটনা আমাকে আরও বিভ্রান্ত করে তুলেছিল। তার আচরণ, তার পোশাক এবং তার বন্ধুরা, সব কিছু যেন আমি বুঝে উঠতে পারছিলাম না। রাতে যখন খালু ও খালা ঘুমাচ্ছিলেন তখন আমি আবার পূজার কাছে গিয়ে বললাম, এখন বলো পূজা। তার চোখে একটা অন্যরকম আত্মবিশ্বাস ছিল, যেন সে কিছু একটা লুকিয়ে রেখেছে। পূজা বলল,
এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ। আমি বুঝতে পারলাম যে তার জীবনের দুনিয়া, তার বাস্তবতা আমার থেকে অনেক আলাদা। তার কথায় এক ধরনের রহস্য ও আকর্ষণ ছিল যা আমাকে আরও বেশি কৌতূহলী করে তুলেছিল। সে আমাকে জানালো যে তার বন্ধুরা তার সাথে কিছু একটা পরিকল্পনা করছে এবং সে নিজেও অনেক কিছু ভেবে নিয়েছে। তার কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। আমি তার সঙ্গ থেকে সরে গিয়ে কিছু সময়ের জন্য একা থাকতে চাইলাম। তবে সেদিন রাতে আমার মনোযোগ পূজার কথার মধ্যে আটকে গিয়েছিল। তার স্বপ্নের মতো আচরণ, তার অদৃশ্য আত্মবিশ্বাস, এসব যেন এক নতুন ধরনের অনুভূতি সৃষ্টি করেছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি, তবে যা ঘটছিল তা আমি পুরোপুরি অস্বীকার করতে পারছিলাম না। পূজার কথাগুলো আমার মনোযোগ আরও গভীরভাবে আকর্ষণ করেছিল। তার জীবনধারা, তার পরিকল্পনা, সব কিছু যেন আলাদা ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। পূজার কথা শুনে আমি নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন অনুভব করছিলাম। আমি ভাবছিলাম হয়তো আমার জীবনটাকে আমি ভুলভাবে দেখছি, হয়তো পূজা সত্যিই যে জীবনযাপন করছে তা আমার জন্য নতুন একটা দিগন্ত খুলে দিতে পারে। কিন্তু আমি জানতাম এর জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে এবং সেটা আমি প্রস্তুত নই। পরের দিন সকালে পূজা আবার আমার কাছে এসে বলল, ভাইয়া, তুমি কি আমার সাথে কথা বলতে চাও? আমি জানি তুমি কিছু ভাবছ। আমি কিছু বললাম না, কেবল মাথা নিচু করে তার দিকে তাকালাম। তার চোখে এক ধরনের গভীরতা ছিল যা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। তখন আমি বুঝতে পারলাম পূজা আর আমি একে অপরকে কিভাবে দেখি সেই দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই বদলে যাবে। আমি যদি এভাবে তার সাথে আরও সময় কাটাই তবে সম্ভবত আমি নিজেকে হারিয়ে ফেলব। পূজার প্রতি আমার অনুভূতি এক ধরনের জটিলতা তৈরি করছিল। যদিও আমি জানতাম আমার উচিত ছিল সতর্ক থাকা, তবে তার প্রতি আকর্ষণ ছিল এক ধরনের মিষ্টি বিষাক্ততা যা আমাকে বারবার তার দিকে টেনে আনছিল। এক রাতে যখন খালু ও খালা আবার ঘুমিয়ে গিয়েছিলেন, আমি পূজাকে একটা শেষ প্রশ্ন করতে গিয়ে বললাম, তুমি কি জানো তোমার এই আচরণ আমাকে কোথায় নিয়ে যাবে? পূজা এবার একটু হেসে বলল, এটা তোমারই সিদ্ধান্ত ভাইয়া। আমি শুধু চাই তুমি আমার সঙ্গী হও, সবকিছু আমার মতো দেখো। তার এই কথায় আমার মনে একটা ভয়ানক কাঁপন অনুভব করেছিলাম। আমি জানতাম পূজা খুবই শক্তিশালী এবং তার জীবনের পথে যদি আমি তাকে অনুসরণ করি তবে একদিন হয়তো আমি পুরোপুরি হারিয়ে যাব। কিন্তু তার প্রতি এই আকর্ষণ, তার কথাগুলো আমাকে বারবার ভাবতে বাধ্য করছিল।